অনেকে দিন দুপুরে ডাকাতের হাতে পড়েছেন, ছিনতাইকারীর কবলে পড়েছেন। আচ্ছা, আপনি কি ভর দুপুরে কখনো জিনের খপ্পরে পড়েছেন, তাও শত মানুষের ভিড়ে? শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল গত অক্টোবরের 29 তারিখে, তাও আমার সাথেই। চাঁদপুর থেকে শরীয়তপুর ভেতরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। ভোর 6টায় ঘুম থেকে উঠে আমি 10 ঘাড়িয়া বাজার থেকে রওনা করি। এদিকে হাজীগঞ্জ যেতে যেতে সময় হয়ে যায় সকাল 9টা। হাজীগঞ্জ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুর থাকেন তারা হাজীগঞ্জের পশ্চিম পাশের এই মোড়টা এতক্ষণে চিনেছেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছি, এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামলো। এরপর আমি মানিব্যাগ বের করে যেই টাকা নেব দেখি খুচরো কোনো টাকা নেই। আমি ওনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতে হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত করল এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে। আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। ওনাকেও আর কিছু বলিনি। যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই, তাই হয়তো উনি বুঝবেন ভেবে ব্যাপারটা আমি তেমন আমলে নেইনি। বাস থেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুরে থাকেন, এই স্থানগুলো সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা থাকবে, কারণ আমি একমাত্র এখানেই হরিণা ফেরিঘাটের গাড়ি পাবো, আর এরপর ট্রলারে শরীয়তপুর যেতে হবে আমার। তো যখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি, খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। এই সিএনজি স্ট্যান্ড রেল লাইনের পাশেই, তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভেবে অবাক হলাম, ওনাকে তো হাজীগঞ্জ ফেলে এসেছি, এত দূর আমার আগে উনি কিভাবে আসবেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। এত দূর আসতে আসতে আমার কাছে খুচরো টাকাও হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ওনাকে একটা 10 টাকার নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছেন। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণাঘাটের উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণাঘাট অবধি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি। উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেছেন। আমার আগে এত দূর উনি কিভাবে এলেন, এই ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু তখন আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছে। হরিণাঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়ে গেছে। যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করতে হবে, তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি, তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন। ওনাকে দেখেই আমার গা শিউরে উঠল। এইবার আমার হাত এবং পায়ের গোড়ালি কাঁপাকাঁপি শুরু করে। লোকটিকে চোখের সামনে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না, এই বৃদ্ধ লোক কিভাবে আমার আগে এখানে চলে এসেছেন। একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছেন, তাই বারবার অলৌকিকভাবে আমার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিনভূত নয় তো, কিন্তু জিনও যদি হয় তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু নিবে কেন? সত্য মিথ্যা এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম। তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে বলল, ভাই, চাকরি খাইবেন না নাকি? হঠাৎ ওনার গলার স্বর শুনে
আমি দোকানের দিকে তাকালাম। ফোন পকেটে রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এবার আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছু বলার নেই, কিন্তু কেন যেন ওনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম সুরে আমাকে বললেন, বাবা, কিছু টাকা দিবি? ওনার এই কণ্ঠটি যদি আপনারা কেউ শুনেন, তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলতে পারবেন না। যেহেতু পরপর 3 বার শুনেছি আমি, তাই ওনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গজগজ করছিল। আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেট থেকে মানি ব্যাগ বের করতে গেলে দোকানি এসে সেই ভিখারিকে বলে, এই চাচা, এখানেও ভিক্ষা করা লাগেনি? কাস্টমার না নষ্ট করলে আপনাকে শান্তি লাগে না। আমি খেয়াল করলাম দোকানির এমন কথা শুনেও বৃদ্ধ লোকটা আমার দিকে চেয়ে আছেন এবং ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দেয়া। কিন্তু এইবার আমার পাশে দোকানিকে পেয়ে সাহস করেই কৌতূহল বশত বলে বসলাম, চাচা, আপনাকে তো আমি হবিগঞ্জ দেখেছিলাম, এরপর ভাঙতি টাকা নাই তাই টাকা দেয়নি। এরপর ব্রিজের ওপারেও আপনাকে দেখলাম, আর 10 টাকাও দিলাম। আপনি আবার এখানে কিভাবে এলেন? আর কেন টাকা চেয়েছেন? নাকি ভুলে গেছেন যে আমি আপনাকে টাকা দিয়েছিলাম? আমার কথা শুনে দোকানিও দেখলাম এবার অবাক হলেন। এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এবার হাত নামিয়ে নেন আর বসা থেকে উঠে সোজা 2য় তলা থেকে নেমে যেতে লাগলেন। হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছেন। আমি তো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। এদিকে দোকানিও অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই লোক আপনার পিছু নিচ্ছে নাকি? দোকানের কথা শুনে আমি যেন এবার সাহস পেয়েছি। যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয় পাচ্ছি নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয় লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি ভয় অনুভব করছিলাম তখন। এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে সবটা বললাম। দোকানি আমার কথা শুনে বললেন, আজকাল ধান্দাবাজ বেড়ে গেছে, এই ব্যাটা আপনাকে ফলো করতেছে মনে হয়, আসেন জিজ্ঞেস করি। খেয়াল করেছি আমার সাথে দোকানিও এই রহস্যের সমাধান খুঁজছেন। দোকানির বয়স তেমন বেশি না, বয়স 26 থেকে 30-এর মতো। এরপর আমি এবং দোকানি 2য় তলা থেকে নেমে এলাম নিচে। আমি এর আগেও কয়েকবার ফেরিতে চলাচল করেছি। সবসময় মানুষজন কম হলেও 10-12 জন থাকতো, কিন্তু এইবার শুধু 2টা ছেলেকে দেখলাম। ওদের বাইক আছে, সেই বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি এবং দোকানি নিচে এসে খুঁজতে লাগলাম সেই বৃদ্ধ লোককে, কিন্তু আশেপাশে নেই। এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের জিজ্ঞেস করলে তারা বলল, কই, অনেকক্ষণ যাবৎ তো আমরা দাঁড়ায় আছি এখানে, কোনো বৃদ্ধ লোককে তো দেখি নাই। ছেলে দুটার কথা শুনে দোকানি এবং আমি দুজনেই অবাক হলাম বেশ। এইবার আমার মাঝে জিন জিন ভাবটা চেপে বসে। দোকানি আমাকে বললেন, ভাই, ট্র্যাকে চিপা চাপা আছে মনে হয়, হয়তো লোকটা যখন নেমেছে তখন ভাইরা খেয়াল করেনি। দোকানি আমাকে কথাটা বলতে সেই দুটো ছেলে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমিও দোকানির কথায় হ্যাঁ সম্মতি দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলোর কিনারা চেক করতে লাগলাম। এদিকে ফেরির নিচের সব অংশ চেক করার পর যখন ওনাকে পাইনি, তখন বাথরুমেও গেলাম। দেখলাম ওয়াশরুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমার সাথে এবার যেন দোকানিও পাগল হয়ে যাচ্ছিল। বেশ কিছু সময় নিচে খুঁজে আমরা ওপরে যাই এবং 2য় তলা আর 3য় তলায় ভালোভাবে চেক করি, কিন্তু সেই বৃদ্ধ লোকের দেখা পাইনি। নিরাশ হয়ে দুজনেই ফিরে যাই 2য় তলায়, অর্থাৎ দোকানির দোকানে। আমি বারবার দোকানি বলছি কারণ ওনার নামটা আমার জানা হয়নি। দোকানির চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি ভয় পাচ্ছেন, কারণ বৃদ্ধ লোকের সাথে দোকানি খারাপ ব্যবহার করেছিলেন। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য বিষয়ে। যদি আমি খারাপ ব্যবহার করিনি, কিন্তু ওই বৃদ্ধ তো আমার পিছুই নিয়েছিল। কেন এসেছিল আর আমাকেই কেন ফলো করলো, এইটা ভেবেই আমি ভয় পাচ্ছিলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলে চলতো, কিন্তু ঘটনার শুরু হয়েছে মাত্র। আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেই দিন থেকেই। আমি দোকানিকে বিদায় দিয়ে ফেরি থেকে নেমে যাই। এরপর ফেরি থেকে সোজা চলে যাই ভেদরগঞ্জ। এই অবধি সবটাই অদ্ভুত হলেও ঠিক ছিল, কিন্তু ভেদরগঞ্জ বাজারে নেমে উপজেলা হয়ে যখন আমি এগোচ্ছিলাম, তখন রাস্তার পাশে, অর্থাৎ আমার বাম পাশে, সেই বৃদ্ধ লোকটিকে আমি দেখতে পাই। হাত 2টা হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন। হঠাৎ ওনাকে দেখে আমার বুকের বাম পাশটা
কেমন যেন চিনচিন করে উঠল। দিনে দুপুরে এত শত লোকের মাঝেও আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। কিন্তু এখন তো আশেপাশে পরিচিত লোকজন নেই। মনে মনে ভাবছিলাম, দোকানির সাথে থাকলে এখন ওনাকে ধরতে পারতাম। এইভাবে আজগুবি কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসা থেকে উঠে যায় এবং আমাকে এড়িয়ে আমি যেদিক থেকে এসেছিলাম সেদিকে চলে যাচ্ছেন। কিন্তু এইবার অনেকটা পার্থক্য ছিল। গত 3 বার ওনাকে খুব কষ্ট করে হাঁটতে দেখেছি। মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে গুঁজে গুঁজে চলে ওভাবে দেখেছিলাম। এইবার ঠিক উল্টো, একজন যুবক যেভাবে হুট করে বসা থেকে উঠে দাঁড়ায় উনি ঠিক সেইভাবে দাঁড়িয়েছেন, এবং একজন যুবক যেভাবে হেঁটে যাবে তাও অনেক দ্রুত তিনিও ওইভাবে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ওনার ময়লা মিশ্রিত সেই পাঞ্জাবির একটা আলাদা ঘ্রাণ আমার নাকে এসে লাগে। সেই মুহূর্তটায় আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। বোকার মতো ওনার দিকে তাকিয়েছিলাম এবং উনি হাঁটতে হাঁটতে কখনো লোকজনের ভেতরে হারিয়ে যান। আমি খেয়াল করতে পারিনি। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন শ্বশুর বাড়ি যাই তখন আমার সম্পূর্ণ ভাবনা জুড়ে এই বৃদ্ধ লোকটা ছিল। বারবার কানে ভেসে এসেছিল সেই শব্দটা, বাবা কিছু টাকা দিবি। কোনোভাবে সেদিন শ্বশুর বাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলেই রওনা করেছি আমি, এবং ভেদরগঞ্জ ছেড়ে ফেরিতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন ফেরিতে উঠেছি তখন 5:55 বা 6টা বাজে। সময় একটু এদিক সেদিক হবে। অন্যদিকে যেহেতু 30-40 মিনিটের জার্নি হবে ফেরিতে, তাই স্বাভাবিকভাবেই ওপাশে নামার পর 6:37 বেজেছিল। আমি হরিণাঘাটে নামতেই আমার সিমে একটা কল আসে। কলটা রিসিভ করতেই আমার ছোট ভাই ভয় এবং কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, ভাইয়া তুই গত 4 দিন ফোন অফ করে রেখেছিস কেন? জানিস আমরা কত চিন্তা করেছি, বাসায় আসবি কখন? ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আজ এই সকালে আমার ছোট ভাই রাসেলকে বিদায় দিয়ে এসেছি, আর সে এখন কল করে বলে 4 দিন আমি ফোন অফ করে রেখেছি। চিন্তার মাঝে আরো একটা চিন্তা ঢুকে যায় মাথায়। এবার আমি প্রচুর ভয় পাই। কি যেন মনে করে আমি ফোনের ডেটা চালু করলাম। তৎক্ষণাৎ আমার মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসে। আমার স্ত্রী নিজেই মেসেজ করেছে অনেকগুলো, এবং সেই মেসেজগুলো এমন ছিল আমি নাকি 4 দিন ধরে নিখোঁজ। যার বাসা থেকে আমি এইমাত্র আসলাম এখনো 4 ঘন্টা হয়নি, সে মেসেজ দিচ্ছে আমি 4 দিন নিখোঁজ ছিলাম। সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল। আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করলাম। তখনও আমার মাথা খাটিয়ে কিছু করার মতো অবস্থা ছিল না। তবুও আমি তারিখ চেক করে দেখি আজ দুপুরে আমি আমার স্ত্রীকে যে মেসেজ করেছি তা অক্টোবর 29 তারিখের মেসেজ। এরপর যখন ফোনের শর্ট ক্যালেন্ডারে তাকাই আমি দেখি আজ নভেম্বরের 3 তারিখ। মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। কিভাবে 4 দিন কেটে গেল তাও 4 ঘন্টার মধ্যেই। একবার ভাবছি আমার ক্যালেন্ডারের সমস্যা, আবার ভাবছি ছোট ভাই কেন কল দিয়ে বলল আমি 4 দিন যাবৎ নিখোঁজ। আমার ভাবনায় আসে সবকিছু আমি স্বপ্নে দেখছি না তো। হ্যাঁ, তো এত ভাবনার মাঝে ফোন কল আসে আমার। দেখি আমার স্ত্রী কল করেছে। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সে প্রচন্ড রাগ, অভিমান এবং মায়া মিশ্রিত কণ্ঠে বলে, শয়তান, স্বার্থপর, গত 4 দিন কোথায় হারিয়ে গিয়েছেন? আমরা পাগলের মতো খুঁজছিলাম আপনাকে। আপনার আব্বু থানায়ও গিয়েছেন। আপনার ফোন অফ ছিল। একটা কল দিয়েও তো বলতে পারতেন কোনো কাজ ছিলেন। এখান থেকে তো ভালোভাবেই বিদায় দিয়েছিলেন। বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল, অথচ আপনি গত 4 দিন পুরো নিখোঁজ হয়ে আছেন। কোথায় ছিলেন এই 4 দিন আপনি? বউয়ের কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভুলভাল কি আমি শুনছি নাকি ভুলভাল বলছে আমি বুঝে উঠতে পারছি না। কেন এমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার। আতঙ্ক এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না, আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি। কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি সিএনজিতে করে ব্রিজের এপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেন আমার জীবনে এলেন তিনি? ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে যদি এইভাবে যাবেনও, কোথায় হারিয়ে গেলেন? কোথায়? সবচেয়ে বেশি ভয় লেগেছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার 40 মিনিট লেগেছে সেখানে 4 দিন কিভাবে কেটে গেল।
এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে। উত্তরই বা খুঁজব কি করে আমি? এই প্রশ্নের কোনো উত্তর মেলে না। সেদিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে অবশেষে বাড়ি এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে এবং রিসিভ করলে একটা কথাই শুনতে হচ্ছিল, এই 4 দিন কোথায় ছিলেন? বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ির পুরুষেরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে, এবং এই মসজিদ আমাদের বাড়ির গেটের সামনেই। পুকুরে নেমে গোসল সেরে আমি যখন কাপড় বদলাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার নাকে ওই ঘ্রাণটা এসে লাগে। অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের যে ঘ্রাণ আমি পেয়েছিলাম, ঠিক সেই ঘ্রাণটি এখন আমি পাচ্ছি। রাত প্রায় 9টা বাজে। আমি ঘ্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এইবার ভয়টা আরো বেশি বেড়ে যায়। আমার বোঝা হয়ে গেছে আমি কোনো জিন ভূতের খপ্পরে পড়েছি, কিন্তু এই অশরী আমার পিছু নিল কেন তা আমার জানা নেই। তাড়াহুড়া করে আমি জামা বদলে ফেলি, সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে 2টা নজরে তাকাচ্ছিল। একটা হচ্ছে 4 দিন কিছু না বলে কোথায় ছিলাম, তাও এখন চুপচাপ, তাই রাগ। আরেকটি হচ্ছে 4 দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ। সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম না। কারণটা আগেই বলেছি, এই বিজ্ঞান যুগে এইসব জিন ভূতের ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে, কিন্তু সে হাসে না যার সাথে ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বেরিয়ে যাই, কারণ বেশি দেরি করলে যদি বড়সড় ক্ষতি হয়। তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎ করি, এবং সেটাই আমার সঠিক মনে হয়েছে। রামগঞ্জের নাম করা সৈকত কবিরাজকে আশা করি অনেকেই চিনবেন। ওনার বাড়ি হাপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। রাত 9টা 30 মিনিটে আমি একটা রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ ওনার বাসায় যেতে হয়। ওনার বাসার সামনে গিয়ে যখন আমি ডাক দিতে যাব, সেই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলতে লাগলেন, তুই তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না, এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে আরো অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগেই হয়তো উনি ওনার জিনদের দিয়ে সব জানতে পেরেছেন, কারণ লোকে মুখে শুনেছি ওনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনো দিকে কোনো উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাবতেও পারছি না 40 মিনিটে আমি 4 দিন কিভাবে পার করলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বোঝে কতটা ভয় লাগে এখানে। আল্লাহর কাছে এই বিপদ থেকে রক্ষা চাই আমি। অনেকক্ষণ কান্নাকাটি করে নিজের রুমে এসে দোয়া কালাম পড়ে শুয়ে যাই। এদিকে আমার স্ত্রী সহ অনেকে কল দিচ্ছে আমাকে, কিন্তু এই ঘোর আর হতাশা যেন আমাকে বাস্তব জগৎ থেকে আলাদা করে নিল। কারো সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার। কেমন একটা হয়ে গেছি আমি। এইসব নিয়ে ভাবতে ভাবতে এর মাঝেই আমি ঘুমিয়ে যাই। এই ঘুমিয়ে যাওয়ার পর থেকে যদি সব মিশে যেত, যদি ঘুম থেকে উঠে বলতে পারতাম, ইস কি বাজে ছিল স্বপ্নটা, আহা কত সুন্দর হতো সবকিছু। কিন্তু এই কালো অধ্যায় আমাকে সেদিন থেকে আরো বেশি জ্বালাতে শুরু করে। ঘুমের মাঝে আমি সেই বৃদ্ধ লোককে বারবার দেখি। বারবার উনি স্বপ্নে এসে আমাকে বলেন, বাবা কিছু টাকা দিবি, দে না অল্প কিছু টাকা। এমন স্বপ্ন দেখে আমি লাফ মেরে উঠি। ওনার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝে যে ভয়টা আমি পাচ্ছি তার ব্যাখ্যা আমার কাছে নেই। ওনার সেই কণ্ঠস্বর আমার হৃৎপিণ্ড যেন ছিনিয়ে নেয়। তাও 1 বার না 2 বার না, পুরো একটা রাতে যদি আমি 10 বার ঘুমাই, 10 বার উঠি, তবে সেই বৃদ্ধ 10 বারই আমার স্বপ্নে এসে আমাকে বলে, বাবা কিছু টাকা দিবি। আমি স্বপ্নটা দেখে লাফ মেরে উঠি। এরপর আবার দোয়া পড়ে ঘুমাই। তখন স্বপ্নে এসে বলেন, বাবা কিছু টাকা দিবি। এই যন্ত্রণা আমার ঘুমানো বন্ধ হয়ে গেছে। ঘুমাতে যেতেও আমি ভয় পেতে শুরু করি, কিন্তু ঘুম যদি না হয় তখন সেই অদ্ভুত ঘ্রাণ আমার নাকে এসে গড়গড় করে প্রবেশ করতে থাকে। অর্থাৎ ঘুম গেলেও অশান্তি, না গেলেও অশান্তি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবশেষে না পেরে আমি আমার ফ্যামিলিকে সবকিছু জানাই। এরপরে মনে হচ্ছিল আমার ফ্যামিলিকে জানানোর আগেই আমি ভালো ছিলাম।
ফ্যামিলিকে বলার পর থেকে আমার সাথে আরো অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘরের টিনে কেউ সজোরে লাথি মারে, মনে হয় টিন এতক্ষণে ভেঙে পড়ে গেছে, কিন্তু যখন আমরা সেই স্থান চেক করি দেখি কোনো আঘাতের চিহ্ন নেই। আমি সেই অদ্ভুত ঘ্রাণ সবসময় পেতে শুরু করছিলাম। ঘর থেকে বের হলেই আমার মাথা ঘুরানো শুরু হতো, তাই বিছানায় প্রতিবন্ধীর মতো পড়ে গেছিলাম আমি। অনেক হুজুর, অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে, কিন্তু তারা বারবার আমার ফ্যামিলিকে তাড়িয়ে দিয়েছে। কেউ সমাধান করতে আসে না। কেন আসে না তা আমাকে কেউ বোঝাতেও পারে না। এইভাবে অনেক দিন কেটে যায়। আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম, গায়ে লাগাতার জ্বর শুরু হয়েছে আমার, মৃত্যুর কবলে হেলে যাচ্ছিলাম দিন দিন। প্রতিদিন রাতে সেই বৃদ্ধ লোকটা স্বপ্নে এসে আমার কাছ থেকে টাকা চেয়েই যাচ্ছে। ভয়ে ঘুম না এলে আমাকে সেই ঘ্রাণ পাগল করে দেয়। এরপর 18 দিন পর সৈকত কবিরাজ আমাদের বাড়িতে আসেন। ওনার মুখে কে এই জিন এবং কিভাবে আমার জীবনের সাথে জড়িয়ে গেছে তা শুনতে পাই আমরা, এবং এইটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যাই। কবিরাজ আমাকে একটা তাবিজ বেঁধে দিয়ে গেছেন যাতে সেই জিন আমার আশেপাশে আসতে না পারে, কিন্তু এই তাবিজ আমাকে শুধু 2 দিন শান্তি দিয়েছিল। এরপর আরো সব ভয়ানক ঘটনা শুরু হয়। শুধু আমার সাথেই নয়, আমার পুরো ফ্যামিলির সাথেই। কি হয়েছিল আমাদের সাথে এবং কে ছিল এই বৃদ্ধ লোক তার সময় করে পরের এপিসোড শুরু হবার আগেই পাঠাবো ইনশাল্লাহ। আজ আর লিখতে পারছি না। পুরো ঘটনা এক এপিসোডে বলা হলে হয়তো ইমেল পড়ার সময় হবে না। গত 9 তারিখে আমি সুস্থ হয়েছি, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে। জানি না আর কখনো সেই বৃদ্ধ লোক এসে বলবে কিনা, বাবা কিছু টাকা দিবি। জানি না এই সুস্থতা কতদিনের, তবে পরের ঘটনা লেখা অবধি আমি চাইবো আমার ঘটনাটি লিসনারদের পড়ে শোনান। এটি কোনো বানোয়াট গল্প না। লিসনারদের উদ্দেশ্যে সবার মতো আমিও একটা প্রশ্ন ছুঁড়তে চাই। 4 ঘন্টায় কখনো যদি আপনি 4 দিন পার করে দেন, আপনার অনুভূতি কেমন হতে পারে? রাসেল ভাই, যদি ঘটনা সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন, আর যদি কোনো সমস্যা থাকে বা সিলেক্ট না হয় সেটিও আমাকে জানাবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। রিয়াজ রাজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য, এবং আপনি এত চমৎকার একটা ঘটনা পাঠিয়েছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নেক্সট ঘটনার অপেক্ষায় থাকলাম আমরা। যারা শুনছিলেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা চলে যাব পরবর্তী ঘটনাগুলোতে। আপনারা জানেন যে পরবর্তী ঘটনাগুলো সেই ঘটনাগুলো যেই ঘটনাগুলো আপনারা হয়তো বারবার শুনতে চান, হয়তো আপনারা অনেকেই মিস করেছেন, হয়তো আপনারা অনেকেই পরের ঘটনাগুলো এতবার শুনেছেন যে এখন হয়তো শুনবেন না। তারপরেও ঘটনাগুলো শোনাতে চাচ্ছি যারা মিস করেছেন তাদের জন্য, এবং যারা আবারও শুনতে চান তাদের জন্য। শুনেই দেখুন, ভালো লাগতে পারে। আর যদি শুনতে ইচ্ছে না করে তাহলে একেবারেই সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা পরের ঘটনাগুলোতে যাই। আমি আপনাদের কাছ থেকে তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রাইডে স্পেশাল ঈদ স্পেশাল এপিসোডে, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, এবং ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। এবং ঈদের প্রথম দিনের ব্যস্ততা, দ্বিতীয় দিনের ব্যস্ততা, তৃতীয় দিনের ব্যস্ততা, এই সব ব্যস্ততার মাঝেও আপনারা যে ভূত.com এর জন্য আলাদা সময় বের করেছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আশা করছি যে আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। এবং আমরা আশা করব যে ঈদের যে আনন্দ, সেই আনন্দ থাকুক আপনার জীবনে প্রতিদিন, এবং আপনজনের সান্নিধ্যে যেভাবে আমরা ঈদ কাটাই, ঈদের পরেও বছরের বাকি সময়গুলো যেন সেরকম আনন্দে কাটে সবার সাথে। এই আনন্দ উৎসব যেন শেষ না হয়।
আর আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন, আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। প্রতিবার ঈদেই বলি যে এই সময় গল্প ঘুরতে 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 কোনো একটা সময় যেন ভয়ের প্রসঙ্গ চলে আসে, এবং ভয়ের প্রসঙ্গ যখন চলে আসবে তখন আপনি জেনেই নিতে পারবেন যে হয়তো বুঝেও ফেলবেন যে আপনার আশেপাশে এরকম মানুষ রয়েছেন যার জীবনে চমৎকার কোনো ভয়ের ঘটনা হয়তো আছে। সেই ঘটনাগুলো তুলে নিয়ে আসাই আমাদের কাজ, সেই ঘটনাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। আমরা বলবো যে আপনারা ঘটনা পাঠান russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আমরা প্রতিটা স্পেশাল এপিসোড, আমরা প্রতিদিনই আসলে স্পেশাল এপিসোড করতে চাই। ঈদ বা হ্যালোইন বা বিশেষ কোনো দিন, ভূত.com এর জন্মদিন, এই সমস্ত আলাদা কোনো দিন উপলক্ষ ভেবে না, আমরা চাই প্রত্যেকটা দিনই আপনি আসুন এবং ঘটনা শেয়ার করুন আমাদের সাথে, এবং প্রত্যেকটি ঘটনা হোক স্পেশাল। স্বাধীন মিউজিক অ্যাপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভূত.com এর পক্ষ থেকে আপনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, এবং প্রথম ঘটনাটি একটি ইমেল, যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম ভাই, আমি তাহমিন চৌধুরী সিলেট থেকে লিখছি। আজ আমি প্রথম ঘটনা লিখছি ভূত.com এ। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয়, কারণ আমি ক্লাস 10-এ পড়ি। ঘটনাটি হচ্ছে 2013 সালের আমার ছোট বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার পরিবার অনেক বড়, প্রতিদিন সন্ধ্যায় গল্পগুজব করা ছিল আমাদের দৈনন্দিন অভ্যাস। আমাদের পরিবারে দাদি, মা, বাবা ও চাচারা মিলে মোট 11 জন বসবাস করি। আমার মোট 5 জন চাচা। আমাদের কাপড়ের ব্যবসা আছে। আমাদের গ্রামের অনেক বয়স্ক লোকদের কাছে শোনা যায় আমাদের বাড়িতে অনেক পুরনো মাজার রয়েছে। তাছাড়া অনেক বয়স্ক লোকেরা বলতো সেখানে নাকি ব্রিটিশ আমলে অনেক মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার করে হত্যা করা হতো। ছোটবেলা থেকেই গল্পগুলো শুনলে অনেক ভয় করত, এখনো মাঝে মধ্যে ভয় কাজ করে। তো প্রতিদিনের মতো সন্ধ্যায় আমরা সবাই গল্প করছিলাম। সেই সময় আমার মেজ চাচা দোকান থেকে বাড়ি ফেরেন। আমরা সবাই লক্ষ্য করলাম যে ওনার কান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ওনাকে সবাই জিজ্ঞাসা করলো, উনি কোনো উত্তর দিলেন না, হাসতে লাগলেন। আমরা সবাই মনে করলাম হয়তোবা সাইকেল চালিয়ে আসার সময় আমাদের বাড়ির রাস্তায় পড়ে গিয়েছিলেন। এখানে আগে বলে রাখা ভালো, আমার বাবা, মেজ চাচা, সেজ চাচা মানসিক ভারসাম্যহীন বা মানসিক রোগী। আমার দাদা মারা যাওয়ার পর থেকে তারা 3 ভাই অর্থাৎ আমার চাচারা ও বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন হঠাৎ করে। তো আমার মেজ চাচা আমার ছোট বোনকে খুব আদর করতেন। সেদিন দোকান থেকে এসে তার কানের রক্ত পরিষ্কার করে গোসলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সে সময় তিনি আমার বোনকে ডাক দিয়ে বললেন, আম্মু, আমার লুঙ্গি দিয়ে যা আমার রুমে। আমার বোন ছিল খুবই চঞ্চল। সে দৌড়ে এসে লুঙ্গি নিয়ে যায় তার রুমে দেবার জন্য। আমাদের পুরনো জমিদার বাড়ি হওয়ায় বেশ বড় ছিল। সে লুঙ্গি নিয়ে চাচার রুমে আসে, কিন্তু চাচাকে তার রুমে এসে খুঁজে পায় না। রুমের লাইট অফ থাকায় বেশ অন্ধকার ছিল। শুধুমাত্র পাশের রুমের আলোয় চাচার রুমের সবকিছু দেখা গেল। সে চাচাকে তার রুমে না পেয়ে বেশ ভয় পেল। সে রুম থেকে চলে যাবে, এই সময় হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে শিলা বলে ডাকছে। সে মা বলে চিৎকার দেবে, ঠিক এই সময় লম্বা এলোমেলো চুল ও লেজওয়ালা একটা জিনিস তার হাত চেপে ধরল। সে মনে মনে কালেমা পড়া শুরু করলো। ঠিক এই সময় সেই লেজওয়ালা জিনিসটা তার লোমওয়ালা লম্বা হাত দিয়ে আমার বোনকে তার কাঁধে তুলে নিল। ঠিক এই সময় আমার মেজো চাচা গোসল থেকে বের হয়ে গান গেয়ে গেয়ে তার রুমে ঢুকছিলেন। হঠাৎ আমার বোন চাচার গান গাওয়া শুনতে পেয়ে জোরে চিৎকার দেয়। ঠিক তখনই ভয়ঙ্কর ওই জিনিসটা আমার বোনকে নিয়ে রুমের মেইন দরজার ছিটকিনি খুলে ফেলে। আমার বোনের চিৎকার ততক্ষণে সবাই শুনে ফেলে। আমার ছোট চাচা, মেজো চাচা আর আমার মা দৌড়ে আসেন রুমে। আমার বোন সেই বয়সেও ভীষণ চালাক ছিল। কালেমা পড়ার সাথে সাথে ওই অবয়বটা চলে যায় রুম থেকে দরজা খুলে। যাওয়ার সময় আমার বোনকে বিছানায় জোর করে ধাক্কা মেরে বসিয়ে যায়। আমার বোন আল্লাহর নাম নিয়ে পশ্চিম দিকে সিজদা দিয়ে অন্ধকারের রুমে বসে থাকে, জোরে কান্না করতে থাকে। আর মা ও চাচারা রুমে এসে লাইট জ্বালিয়ে দেখে আমার বোন সিজদারত অবস্থায় কান্না করছে। চাচাদের দেখে আমার বোন কান্না থামায় এবং কিছুটা শান্ত হয়। আমার চাচার রুমের মেইন দরজা খোলা পাওয়া যায়। এই দরজা আমার 3 বছরের বোনের জন্য খোলা অসম্ভব। তো আমার দাদি এই কথাগুলো শুনে আমার বোনকে জমজমের পানি খাওয়ান। আমার দাদি খুব পরহেজগার একজন মানুষ। এরপর প্রায় 2 বছর কোনো সমস্যা হয়নি,
কিন্তু 2 বছর পরে আমার বোন বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে। আরবি পড়তে বসলে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকতো সবার দিকে, প্রায় সময়ই অকারণে ভয় পেত। একদিন আমাদের কাজের বুয়া একজন ভালো হুজুরের কথা বলেন আমাদের। আমরাও দেরি না করে হুজুরের কাছে যাই এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। ওনার কাছে যাওয়ার পরে তিনি আমার বোনকে 2টি তাবিজ এবং কয়েকটি আয়াতের কথা বলেন এবং বলেন এই আয়াতগুলো পড়ে আমার বোনের শরীরে সবসময় ফু দিয়ে দিতে। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে লাগলো। একদিন রাতে আমি ঘুমানোর সময় বিছানায় বসে বই পড়ছিলাম, ঠিক সেই সময় দেখি আমার বোন হিংস্রভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো এমনিতেই মজা করে তাকে একটি ঝাড়ি মারলাম, সেও চলে গেল। আমিও দেরি না করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল। আমি দেখি কাত হয়ে শুয়ে আছি। পাশ পরিবর্তন করার জন্য আমি ডান দিকে ফিরলাম। সেই মুহূর্তের কথা আমার আজও মনে পড়ে। আমি চাই না এই দৃশ্য যাতে আর দেখি। দেখলাম আমার পাশে 100-রও ওপরের বেশি বয়স হবে এমন একজন বৃদ্ধা শুয়ে আছে। সেই ভয়ঙ্কর চেহারাটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে চিৎকার দিলাম। তারপরে আর কিছু মনে নেই। সকালে নিজেকে সেই হুজুরের বাড়িতে আবিষ্কার করলাম। হুজুর বললেন, আর কোনো ভয় নেই বাবু, আজকে রাত তোমাদের বাড়িটা বন্ধ করে দেব, যাতে করে কোনো ধরনের সমস্যা তোমাদের না হয়। উনি আমাকে বললেন, রাত্রে যাকে আমি বিছানায় দেখেছি এটি একটি খারাপ জিন। আমার বোনের কোনো ক্ষতি করতে পারেনি, তাই আমার ক্ষতি করতে চেয়েছিল। হুজুর আমার আম্মুকে বললেন, আপনারা বাড়ি চলে যান, আমি কিছু প্রস্তুতি নিয়ে আসছি, আর অবশ্যই 4টি পেরেক ও 7 পুকুরের পানি প্রস্তুত রাখবেন। এশার নামাজ পড়ে তিনি আমাদের বাড়িতে আসেন আরো 3 জন হুজুরকে নিয়ে। হুজুর কিছু সূরা পড়লেন ও 4টি পেরেক বাড়ির 4 কোণে মারলেন, আর বাকি 3 জন হুজুর আজান দিলেন। সেই সময় মনে হচ্ছিল যে আমাদের বাড়ির ওপর দিয়ে কাল বৈশাখী বয়ে যাচ্ছে। হুজুর বললেন আমাদের বাড়িতে নাকি বহু পুরাতন মাজার আছে, কিন্তু তা কোনোদিন চিহ্নিত করা যাবে না। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার বাবা ও 2 জন চাচা আজও মানসিক ভারসাম্যহীন। আমার কাছে আমার বাড়ির এরকম আরো অনেক ভয়াবহ গল্প আছে, ইনশাল্লাহ লিখে পাঠাবো। ঘটনাটি ভালো লাগলে ভূত.com-এ শেয়ার করবেন। শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এবং আশা করছি আপনাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আসলে সব ঘটনা আমাদের কাছে অন্যরকম লাগে এই কারণে, একই ধরনের ভয় হলেও এক একজন সেই ভয়টা উপলব্ধি করে, বুঝতে পারে বা এক্সপেরিয়েন্স করে এক একভাবে। এটাই সবচাইতে বড় মজা। সেই ভয়ের মুহূর্তটা আসার পরে কে কিভাবে সেটাকে দেখে, কে কিভাবে সেটাকে সামাল দেয়, এবং তারপরে কি ঘটে, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আলাদা থাকে। যাই হোক, ঈদের অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ধৈর্য ধরে এই দিনেও আমাদের ঘটনা শুনছেন, সেজন্য আবারও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়, কারণ এর পরে রয়েছেন আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনায় যাওয়ার আগে আমি বলবো আপনারা ইমেল পাঠান আমাদেরকে, ঘটনা পাঠান আমাদেরকে, এবং আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন, russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলিউশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর ভূত.com মানে আপনারা সবাই জানেন যে একদম ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়া, এবং ঈদ স্পেশাল যখন, তখন সেই ভয়ের মাত্রা বেড়ে যায় আরো অনেক বেশি। আসেন কিছু স্পেশাল মানুষ ভূত.com-এ তাদের ঘটনা নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আফনান ভাই, এবং আফনান ভাই তার একটা ঘটনা শোনাবেন। ঈদ উপলক্ষে তার পাঠানো ঘটনাটিতে আমরা এখন চলে যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেরি না করে আফনান ভাইয়ের ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম।
ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদ স্পেশাল এপিসোডের এবারের আয়োজনে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা। আপনারা অনেকেই গ্রাম কেন্দ্রিক ঘটনা পছন্দ করেন, আর আমারও পছন্দের জায়গাটা এটা। গ্রামের ঘটনাগুলো আমার সংগ্রহ করতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আর গ্রামের ঘটনাগুলো সংগ্রহ করা, বলা, এই কাজগুলো করার সময় আমার নিজের মধ্যে এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করে, ভালো লাগার অনুভূতি। এবং আমি নিজেও যখন ঘটনা শুনি, বিশেষ করে গ্রামের ঘটনা, তখন আমার চোখের সামনে সেগুলো আমি ভিজুয়ালাইজ করতে পারি। এই কারণে করতে পারি, গ্রামের অনেক বিষয় আমরা সচরাচর দেখে থাকি, যার কারণে সেই জিনিসগুলো আমাদের চোখের সামনে অনেকটা জীবন্ত হয়ে ওঠে। আর এবারের ঈদ স্পেশাল এপিসোডের এই ঘটনাটি গ্রামকেন্দ্রিক একটি ঘটনা। তবে ঘটনা শুরু করার আগে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে যে আমি কিন্তু ভূত এফএম এর মাধ্যমে আপনাদের সামনে পরিচিত হয়েছিলাম। রাসেল ভাই বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের ঘটনার বিষয় আমাকে যখন বলতেন যে ভাই আপনি এটা এইভাবে বললে ভালো হবে, বা এইটা একটু খেয়াল রাখবেন, তখন এইভাবে আস্তে আস্তে বলতে বলতে কিন্তু আপনাদের কাছে আমার একটা গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়েছে। এই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপর যে মানুষটির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় রাসেল ভাই। রাসেল ভাইয়ের অনুপ্রেরণা ছাড়া আমার মনে হয় না যে আমি যতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি এই পর্যন্ত আমি আসতে পারতাম। এই কারণে আমার প্রথম পরিচয় কিন্তু আমি ভূত.com-এর একজন স্টোরি টেলার, তারপরে অন্য পরিচয়। সুতরাং আশা করছি যে আমি আমার অবস্থানটা পরিষ্কার করতে পেরেছি। ভূত.com যতদিন আছে, রাসেল ভাই যতদিন এভাবে আপনাদেরকে ভয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবেন, ইনশাল্লাহ আমি সব সময় ভূত.com-এর সাথে আগে ছিলাম, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, রাসেল ভাই এবং রাসেল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, এবং ভূত.com-এর সকলের জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এইভাবেই আমরা সত্য ভয়ের ঘটনাগুলো নিয়ে হাজির হতে পারি। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। তার বাসা ঢাকার বাসাবো এলাকায়, আর ওর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর এই ঘটনাটি তিনি যখন সংগ্রহ করেছেন সেই সময়টা ছিল 2016 সাল। তিনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে মাঝখানে একটি সময় পেয়েছিলেন, ওই সময়ে তার পরিবারের সাথে তিনি তার যে নানা বাড়িতে গিয়েছিলেন এই নওপাড়া ইউনিয়নে, এই সীতারামপুর গ্রাম আর কি তার যেটা। আর এই নওপাড়া ইউনিয়নের পাশে আরো একটি গ্রাম রয়েছে, এটার নাম হচ্ছে রায়জাদাপুর গ্রাম। ঘটনাটি মূলত এই রায়জাদাপুর গ্রামকে কেন্দ্র করে। আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তিনি একজন ভ্যান চালক। তো ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন এই বিষয়ে আমি খুবই সংক্ষেপে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ওই সময় যখন তিনি 2016 সালে এই সৌমিত্র রয় উনি যখন গিয়েছিলেন তার নানা বাড়িতে, তো নানা বাড়িতে যাওয়ার পরে বিকালের দিকে একটু কাজ করতে বা ঘুরতে উনি বের হতেন। তো ওইখানে কাছাকাছি মধুমতি নদী রয়েছে, সেই দিকে যেতেন। তো ওই কাছাকাছি একটা জায়গা রয়েছে যেটা মধুখালীর কাছে, এইখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, যশোরের যে হাইওয়েটা, তো ওইখান দিয়ে যশোর খুলনা যাওয়া যায়, যশোর খুলনা হাইওয়ে বা মহাসড়ক যেটা। তো ওইখানে বাগাট নামক একটা জায়গা রয়েছে। আর বাগাটের মিষ্টান্ন দ্রব্য এটা সকলের খুব প্রিয়, স্পেশালি বাগাটের দইটা অনেকের কাছে প্রিয়। আমি নিজেও খেয়েছি, আপনারা অনেকে খেয়ে থাকতে পারেন। তো উনি ওই কিছু জিনিস, এই মিষ্টান্ন কিছু দ্রব্যাদি কেনার জন্য তার বাড়ি থেকে বলে দেওয়া হয়। তো উনি ওই জিনিসটা কেনার পর যখন যাচ্ছিলেন ওই সীতারামপুর গ্রামের দিকে, তখন যেই ভ্যানে উনি উঠেছিলেন, এই ভ্যান চালকের নাম হচ্ছে নয়ন। তো ওই নয়ন সাহেব যখন উনি যখন তাকে ডাক দেন, ওখানে আরো ভ্যান ছিল, তো নয়ন সাহেব আসলে এমন ভাবে তাকে ডেকেছিলেন খুব আন্তরিকতার সাথে যে তার ভ্যানে ওঠার জন্য। আর এটা সৌমিত্রের কাছে ভালো লেগেছিল। ওই ভ্যানে ওঠেন। তো ভ্যানে তো আরো যাত্রী প্রয়োজন ছিল, একজনকে নিয়ে গেলে তো পোষাবে না। তো
তো সৌমিত্র রয় বলেন যে আমার তো একটু তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে বসিয়ে দেব। তখন ওই নয়ন সাহেব তার ভ্যানে নিয়ে তাকে যখন ওই সীতারামপুর গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন যেহেতু একাই ছিলেন ওই ভ্যানে, তখন এই সৌমিত্র রয় ওই ভ্যান চালকের সাথে কথা বলছিলেন যে রাতের বেলা আপনি ভ্যান ট্যান চালান, ভয় টয় লাগে না? তখন তিনি বলেছেন, হ্যাঁ ভয় টয় তো লাগেই, আর এই কারণে আমি রাতের বেলা ভ্যান চালাই না, সাধারণত সন্ধ্যার পরে একটু চালাই, এরপরে বাসায় চলে যাই। আমার বাবা আগে চালাতেন, অনেক রাত পর্যন্ত ভ্যান চালাতেন, কিন্তু একবার ভয় পেয়ে উনি আর চালান না, আর তারপরে একটা ক্ষতি হয়ে গিয়েছিল ওনার। তো এই কথাটা শোনার পর সৌমিত্রের আগ্রহ জন্মে যে আসলে কি ঘটনাটি ছিল। আর প্রথম দিকে বলতে চান নাই ওই নয়ন সাহেব, তারপরে বলেছিলেন। সেই বিষয়টি আপনাদের সামনে এখন বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনার যেই সময়টা, মানে মূল যে সময়টা, এই সময়টা ছিল 1980 সাল, তখনও শুরু হয় নাই, এর ঠিক আগের দিকে, এক্সাক্ট সাল বলতে পারেননি, তবে 80 সালের আগে, মহান মুক্তিযুদ্ধের পরে, এর একটা মধ্যবর্তী সময় এই ঘটনাটি ঘটেছিল। ওই সময়ে এই নয়ন সাহেবের যিনি বাবা, উনি ভ্যান চালাতেন রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত আসতেন, আর বাগাট থেকে রায়জাদাপুর যেতেন। এই এতটুকু সীমানার মধ্যে তার ভ্যান চালানোর সীমাবদ্ধ ছিল। তার বাড়িও রায়জাদাপুর গ্রামের একটা জায়গায়, সেই গ্রামের ওই যে জায়গাটা, ওই জায়গাটার নামের শেষে পাড়া শব্দটা রয়েছে। তো ওটা কি পাড়া, এটা সৌমিত্র রায় মানে ভুলে গিয়েছেন, যার কারণে আমাকে বলতে পারেন নাই, যেটা নয়ন সাহেব বলেছিলেন আর কি। তো মূল গ্রামটা রায়জাদাপুর গ্রাম। তো রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত যাত্রীদেরকে নিয়ে আসতেন, আবার বাগাট থেকে যাত্রীদেরকে রায়জাদাপুর পর্যন্ত নিয়ে যেতেন। তো এটাই ছিল মূলত তার ভ্যান চালনার জীবনটা, মানে এইটুক জায়গার মধ্যে তিনি সবসময় কাজ করতেন। তো অনেক সকালবেলা বের হতেন, ওই ভ্যান চালাতে দুপুরবেলা কিছু যাত্রী পেলে আবার বাড়ির দিকে আসতেন, আবার খাওয়া দাওয়া করে আবার বের হতেন। আর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেন, কারণ দেখা যেত যে ঢাকা থেকে যাত্রীরা অনেক সময় এসে ভ্যান পায় না গ্রামে যাওয়ার জন্য। এই জন্য বেশ উনি এই বিষয়ে খুব আন্তরিক ছিলেন, যাতে করে লোকজন সবসময় ভ্যান পায়। এই জন্য উনি সবার মধ্যে দীর্ঘ রাত করে ভ্যান চালাতেন। আর রাত বলতে কিন্তু তখন রাত 10টা কি সর্বোচ্চ 11টা, এইটা কিন্তু ওই সময় অনেক রাত ছিল। এখন নয় অনেক আলো চারদিকে আছে, লাইট হয়েছে, সকলে টেলিভিশন দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, যার কারণে অনেকে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, কিন্তু ওই সময়টা কিন্তু অনেক রাত। এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে উনি কাজ করতেন। একবার কি হলো যে রাত তখন আনুমানিক যে কয়টা উনি জানেন না, তখন অনেক রাত হয়ে গেছে, ওনার হাতে তো ঘড়ি ছিল না। তবে ওনার বর্ণনা মতে হয়তো বা 10:30 কি সর্বোচ্চ 11টা বাজতে পারে, এমন একটা আইডিয়া তার ছিল। তো ওই সময়ে উনি দীর্ঘ সময় অপেক্ষা করে যখন বাগাট বাজার থেকে কোনো যাত্রী পাচ্ছিলেন না, তখন উনি খালি ভ্যানটা নিয়ে রায়জাদাপুরের দিকে যাত্রা শুরু করেন। তো ওই যে রাস্তাটা, ওই রাস্তাটার ওই সময় এমন ছিল যে প্রায় 8-10 মিনিট ভ্যান চালালেও আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, শুধু গাছ, রাস্তার দুপাশে ঝোপঝাড়। আর রাস্তা তখন পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে ভ্যান চালানো তো দূরের কথা, হাঁটাটাই অনেক কঠিন হয়ে যেত। আর ওই সময়টা ছিল শীতকাল আসবে আসবে ভাব, এমন একটা সময়, মানে রাতের বেলা ঠান্ডা পড়ে। তো উনি যাচ্ছেন, তো যেতে যেতে একটা জায়গায় উনি আসেন। আসার পর ওইখানে মূলত ওই যেই প্রায় 10 মিনিট পথ, যেটা যে যার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, শুধু ঝোপঝাড় আর দূরে ফসলের ক্ষেত, এমন একটা জায়গাতে উনি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। তো একটা জায়গায় যখন উনি আসেন চালাতে চালাতে, তখন উনি দেখতে পান রাতের বেলায়, আর সামান্য আলো ছিল, কারণ হচ্ছে ওনার ভ্যানের নিচ দিকে যে লোহার একটা দণ্ড ছিল, ওইখানে একটা হারিকেন বাঁধা থাকতো। ওই হারিকেনের আলো চারদিকে ছড়িয়ে পড়তো, মানে মৃদু আলো, সামনে অল্প একটু দেখা যায় এরকম আর কি। তো ওই সময় আকাশে চাঁদের আলোটা অত ছিল না, তারার আলো যতটুকু থাকে এমনি অন্ধকারের স্বাভাবিক যে আলো, ওই আলো এবং তার হারিকেন আলোতে মোটামুটি উনি দেখতে পান যে চাদর পরিহিত একটা মানুষ, লুঙ্গি পরা, চাদর দিয়ে মুখ ঢাকা, হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে লোকটার বাড়ি হয়তো বা কাছাকাছি হবে, আর ভ্যানে সে হয়তো বা উঠবে কি উঠবে না উনি নিশ্চিত না। তারপর উনি বেল বাজান, মানে ওনার ভ্যানে যে বেলটা ছিল ওই বেলটা বাজান, যাতে করে উনি টের পায় যে একটা ভ্যান আছে, আর তার যদি ভ্যানে ওঠার প্রয়োজনীয়তা দেখা দেয় তো তাকে ডাকবেন। তো উনি বেল বাজান, দেখলো যে ওই লোকটার কোনো ভ্রুক্ষেপ নেই। তো তখন
নয়ন সাহেবের বাবা উনি চিন্তা করলেন যে সে মনে হয় ভ্যানে উঠবে না, উনি পাশ দিয়ে চলে যাচ্ছেন। কিছুটা পথ যাওয়ার ওর পেছন থেকে হঠাৎ করে এমন একটা কণ্ঠে বলে ওঠে যে এই দাঁড়া। শুধু এতটুকু বলেছে। এই কণ্ঠটা শুনে উনি চমকে ওঠেন। কারণ হচ্ছে মানুষের গলার স্বর ভেঙে গেলে বা ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম শব্দ হয়, ঠিক এমন একটা ভয়েসে তাকে পেছন থেকে এইভাবে ডেকে ওঠে যে এই দাঁড়া। দাঁড়ানোর মানে কথা বলতেই নয়ন সাহেবের আব্বা উনি দাঁড়িয়ে যান। উনি তো চাচ্ছিলেন যে কোনো মানুষ উঠুক, তো উনি দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পরে পেছন দিকে তাকান। পেছন দিকে তাকানোর পরে দেখে যে ওই লোকটা মাথার উপরে চাদর দেয়া, মুখ ঢাকা, সে ভ্যানের সামনের দিকে না বসে ভ্যানের পেছন দিকে বসে। সাধারণত ভ্যান খালি থাকলে আমরা কি করি, ভ্যানের সামনের যে অংশ, ভ্যান যিনি চালায় তার হাতের ডান পাশে এবং বাম পাশে একটা জায়গা থেকে ওখানে দুজন মানুষ বসা যায়। আমরা স্বাভাবিকভাবে সেই জায়গাগুলো ফিল আপ করার পর পেছন দিকে মানুষ বসে, তাই না? আমরা তো এইভাবেই বসে থাকি আর কি। তো ওই লোকটি সামনে আসে না, উনি পেছনে বসে। পেছনে বসে এমন ভাবে বসে, দুই পা ঝুলিয়ে দিয়ে, ভ্যানের পেছন দিকে দুই পা ঝুলিয়ে দিয়ে বসে। মানে নয়ন সাহেবের আব্বুর পিঠ যেদিকে, তার মানে আর যিনি বসেছেন পা ঝুলিয়ে, তার পিঠ ওই দিকে, মানে অপোজিট ডিরেকশনে বসেছেন। সামনে বসলে তো সেম ডিরেকশন হয়। উনি যখন বসেছেন, নয়ন সাহেবের আব্বা উনি ফিল করেন যে বসার পর স্বাভাবিকভাবে একটা ঝাঁকি লাগে ভ্যানে, এরকম কোনো ঝাঁকি লাগলো না। তো উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা চিন্তা করেননি। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এবার যাওয়া শুরু করি। তো ভ্যান চালানো শুরু করে দেন। চালানো শুরু করার পর একটা ফিলিংস আসে যে একটা মানুষ ওনার ভ্যানে উঠে বসলো, কিন্তু ভ্যানটা আসলে ওরকমটা মনে হচ্ছে না যে খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। আর মনে হচ্ছে ভ্যান খালি। তো আসলে উনি চিন্তা করেন কি ব্যাপার, ভ্যান একজন মানুষ উঠলো, ভার লাগে না কেন? উনি মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখছেন যে পিছনে লোক আছে কিনা। হ্যাঁ, পেছনে তো লোক আছে। তো উনি আবার ভেবেছেন যে এই লোকটার ওজন মনে হয় খুব হালকা, যার কারণে ওনার কাছে সেই ওয়েটটা মনে হচ্ছে না। কিন্তু এতটা হালকা হওয়া কি সম্ভব কিনা এটা উনি ভাবছেন। ভাবতে ভাবতে একবার চিন্তা করেন যে আচ্ছা, এই লোকটা যাবেটা কোথায়, এটা তো একটু বলার দরকার তাকে। উনি বলেন যে ভাই, কোথায় যাবেন, কোন জায়গা নামাবো? কয়েকবার জিজ্ঞেস করার পর পেছন থেকে ওই যে ভাঙা ভাঙা ভয়েসে বলে ওঠে, এই মিয়া, এত কথা কইস কে, সোজা চালা, কিচ্ছু জিজ্ঞেস করবি না, সময় হলে আমি নেমে যাব, এইভাবে বলে। তো উনি চিন্তা করেন যে এই লোকটা মনে হয় একটু অভদ্র গোছের বা হোমরা সোমরা টাইপের কোনো লোক হবে, নাহলে এরকম ব্যবহার করার তো কথা না। যাই হোক, যেহেতু সোজা রাস্তা, হয়তো বা কোনো একটা জায়গায় এই পথেই নেমে যাবে, এই জন্য সে বলতে চাচ্ছে, বা তার মেজাজ মর্জি গরম আছে। তো নয়ন সাহেবের আব্বার কোনো কথা বলে না। তো এর মধ্যে কি হয়, নয়ন সাহেবের আব্বা হঠাৎ করে উনি ফিল করছেন ওনার প্রচন্ড ঘুম পাচ্ছে। মানে এমন ঘুম, ওনার কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে পড়ে যাবেন। একটা মানুষ ভ্যান চালাচ্ছে রাস্তায়, এই ভ্যান চালানো অবস্থায় কিন্তু এইভাবে প্রচন্ড ঘুম আসার কথা না, কারণ ওই পরিশ্রমের কারণে ঘুমটা চোখ থেকে সরে যাওয়ার কথা। আর ঘুম যদি কোনো কারণে এসেও থাকে, হয়তো মৃদু ঘুম আসবে। উনি এমন ঘুম মানে ফিল করছেন, মনে হচ্ছে উনি ভ্যান আর চালাতেই পারবেন না। সবচাইতে ভয়ানক ব্যাপার যেটা ঘটে সেটা হলো, মানে অদ্ভুত ব্যাপার, উনি ভ্যান চালাতে চালাতে ঘুমিয়ে যান। মানে ওই সিটে বসা অবস্থায় ঘুমিয়ে উনি হ্যান্ডেলের উপরে পড়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই, কতক্ষণ ঘুমিয়েছেন এটাও উনি বলতে পারেন না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি মানে মাথাটা উঠান, উনি ফিল করেন যে হ্যাঁ, আমি এই ভ্যান, এই আমার যে হ্যান্ডেল ছিল ভ্যানের, এই হ্যান্ডেলের উপরই মাথা রেখে ঘুমিয়েছি। কিন্তু কতক্ষণ ঘুমিয়েছেন এটা বলতে পারেন না। ঘুম থেকে ওঠার পর ওনার চোখ, মানে আমরা ঘুম থেকে ওঠার পর চোখ খুলতেও তো একটু সময় লাগে, ওনার ওরকম মনে হচ্ছে উনি দীর্ঘ সময় ঘুমিয়েছেন। মানে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে উনি ঠিক ভ্যানের উপরই বসে আছেন। ঘুমিয়ে তো ভ্যান থেকে পড়ে যাওয়ার কথা, তাই না? নাহলে তো এই সিটের উপর একটা সরু জায়গায় এভাবে বসে থাকার কথা না। কিন্তু উনি দেখেন উনি ভ্যানের উপরেই আছেন, ওই সিটের উপরই আছেন, এবং ওনার দুই হাত ওই হ্যান্ডেলের উপরই আছে। উনি
চিন্তা করেন যে আচ্ছা ভ্যানের উপরই আসি, ঘুমে পড়ে গেলাম না, মনে হয় অল্প কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়েছি, উনি এইটা মনে করেন। উনি ভ্যান মানে চালাবেন, হঠাৎ করে উনি ফিল করেন ভ্যান তো চলছে, কিন্তু উনি কিন্তু প্যাডেল মারছেন না, পা ওনার প্যাডেলের উপরে আছে, কিন্তু উনি প্যাডেল মারছে না, কিন্তু ভ্যান চলছে এবং ভ্যান অনেক দ্রুত গতিতে চলছে। উনি চিন্তা করেন যে এই এবড়ো থেবড়ো মেঠো পথ, এই পথে ভ্যান এত দ্রুত তো চলে না, আর খুব স্মুথলি চলছে, মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। এবং সত্যি উনি তাকিয়ে দেখেন যে ওনার ভ্যান মাটি থেকে 3-4 ফুট উঁচুতে, আর ওনার হারিকেনের আলোটা নিভে গেছে। যতটুকু আলো ছিল আকাশে, ওই আকাশের তারার আলো বা হালকা চাঁদের আলোতে উনি যতটুকু দেখেন, আকাশে কিছুটা মেঘ ছিল, তো উনি এই দৃশ্য দেখেন। এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পান। তখন উনি কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, আমার তো একজন যাত্রী ছিল, সেই যাত্রীটা কই। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে লোকটি পা ঝুলিয়ে বসেছিল, পিঠ মানে মাথা উল্টো দিকে দিয়ে, পিঠ তার পিঠের দিকে দিয়ে, এই লোকটি এখন ভ্যানের ঠিক মাঝখানে বসে আছে, তার দিকে মুখ করে, মানে উনি যেই দিকে ভ্যান চালাচ্ছেন ওই দিকে মুখ করে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে ভ্যানে যদি 5 জন লোক হয় বা 5 জনের অতিরিক্ত লোক হয়, আমরা কি করি, সামনে 2 জন, পেছনে 2 জন বসার পরে 5ম ব্যক্তি ভ্যানের ঠিক মিডিলে বসেন। ঠিক ওইভাবে ওই লোকটি বসে আছে। উনি কিন্তু শুরুর দিকে তার চেহারার দিকে খেয়ালই করেননি। এবার পেছন দিকে তাকিয়ে তার চেহারার দিকে উনি দৃষ্টি দেন। ভালো করে বুঝতে পারেন না, তবে এতটুকু বুঝতে পারেন তার চোখ দুটি লাল টকটকে জলজল করছে, আর তার নাকটা হালকা দেখা যাচ্ছে স্বাভাবিক মানুষের নাকের মতোই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকানোর পর ওই জলজলে চোখ দেখে বেশ ভয় পেয়েছেন। আর যখনই ওই অবয়বটা দেখেছে যে এই নয়ন সাহেবের আব্বা পেছন দিকে তাকিয়েছে, ওই অবয়বটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়, 1 লাফে উঠে দাঁড়ায়। মানে বসা থেকে 1 লাফে উঠে দাঁড়ানো, মানুষ যেভাবে ওঠে ঠিক সেভাবে না, মনে হচ্ছে লোকটা মানে শূন্যে উঠে দাঁড়ালো এরকমটা। তার পাটা ভ্যানের সাথেই লাগানো, সে উঠে দাঁড়ানোর সময় হালকা একটু ঝাঁকি অনুভূত হয় ওই ভ্যানে। এবং তখন ওই চাদরটি সে 2 হাতে খুলে ফেলে। চাদরটি খুলে ফেলার পর নয়ন সাহেবের আব্বা দেখে তার আকার আকৃতি সর্বোচ্চ 5 ফুট 6 কি 7 ইঞ্চি, মানে একটা স্বাভাবিক মানুষের উচ্চতা যেমন হয় ঠিক তেমন। তার শরীরটা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে একদম কুচকুচে কালো। শরীর যে লোমশ বিষয়টা এরকম নয়, মানে স্বাভাবিক মানুষ কালো হলে যেরকমটা হয়। কিন্তু ভয়ানক যে ব্যাপার সেটা হচ্ছে ওই মানুষটি দাঁড়ানোর সাথে সাথে তার 2 পাশে 2টা পাখা সে মেলে দেয়, ঠিক পাখি যেভাবে 2 পাশে পাখা মেলে সেইভাবে। বিশাল বড় নাকি সেই 2টা ডানা, এবং এই 2টা ডানা মিলে সে ওই ভ্যান থেকে একটা উড়াল দিয়ে ভ্যানের উপর দিয়ে সোজা সামনে চলে যায়, সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। নয়ন সাহেবের আব্বা এই জিনিসটা দেখে। যখনই ওই জিনিসটা উড়াল দিয়ে সামনের দিকে চলে গেছে, তখনই ওই ভ্যানটি শূন্য থেকে ধপাস করে মাটির নিচে পড়েছে। তো মাটির নিচে না, উপরে পড়েছে আর কি। তো মাটির উপরে পড়ার সাথে সাথে ধরেন যে 4 ফুট উপর থেকে যদি ভ্যান মাটির উপর ঠাস করে পড়ে, তখন অবস্থা কি হয়, ওই ভ্যানটি কাত হয়ে পড়ে যায়, ভ্যানের চাকা বা কোনো জিনিসপত্র ভেঙে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো ভ্যানটি যখন ঠাস করে নিচে পড়েছে এবং পড়ার পর এক পাশে কাত হয়ে যায়, আর নয়ন সাহেবের আব্বা ওই ভ্যানের নিচে পড়েন। উনি মাথায় প্রচন্ড আঘাত পান, এরপরে ওনার আর কিছু মনে নাই। সকালবেলা যখন লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল, তারা দেখে যে একটা ভ্যান উল্টে পড়ে আছে, কাছে গিয়ে দেখে ওইটা নয়নের আব্বা। তখন তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, চেষ্টা তদবির করে ওনার সেন্স ফেরানো হয়। তারপরে যেটা দেখা যায়, উনি মাথা নাড়াতে পারছিলেন না, কারণ প্রচন্ড ব্যথা লেগেছে। ওই ঠাস করে মাটিতে পড়ে কোনো একটা শক্ত ইটের ঢেলা বা কোনো কিছুর সাথে তার আঘাত লাগে, যার কারণে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলেন আর কি। তো উনি কথা বলার সময় স্বাভাবিক হতে প্রায় 1 দিন সময় নেন, মানে উনি স্বাভাবিকভাবে যে কথা বলবেন
এরকম একটা একদিন সময় নেন। একদিন সময় নেওয়ার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন উনি এই পুরো বিষয়টি সকলকে খুলে বলেন যে এই এই জিনিস দেখেছেন। তো উনি ওই যে আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর উনি তো অসুস্থ হয়েছেন, তারপর ভয় পেয়েছেন। তো বাসায় উনি ছিলেন, আর উনি বাসায় থাকার কারণে বাড়ির অন্য সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করতে পারছিলেন। উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকেন, কিন্তু কয়েকদিন পর একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে উনি প্রায়শই রাতের বেলা চিৎকার করে উঠতেন, এই আইসে রে, আইসে আইসে। তখন বাড়ির লোকরা বলতো কি আইসে? তখন বলতো ওই যে জিনিসটা ডানাওয়ালা, যে ভয়ানক জিনিসটা, ওটা বাইরে আইসে। তখন পরিবারের লোকরা বাইরে যেত, দেখে না কিছুই নাই। রাতের বেলা ওনার যখন ওয়াশরুমে যাওয়ার দরকার, উনি তো তখনও ওই যে আঘাত পেয়ে খুব অবস্থা খারাপ ছিল, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো। তো রাতের বেলা বাইরে বের হলেই উনি বলতো ওই দেখ, ওই দেখ, ওই দেখ, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই দেখ কত বড় ডানা, কি দেখতে, কি ভয়ঙ্কর, ওই যে উড়ে যাচ্ছে, আমারে নিয়ে যাবে, আমারে ডাকে। না না, আমি ওয়াশরুমে যাবো না, আমাকে ঘরে নিয়ে চল। তখন আবার ওনাকে ঘরে নিয়ে যেত। তো এইভাবে রাতের বেলা উনি চিৎকার চেঁচামেচি করে উঠতেন। মাঝে এমন একটি ব্যাপার ঘটেছিল যে রাতের বেলা টিনের চালে মনে হতো ধপ করে কিছু একটা বসলো, অনেক বড় বাজ পাখি টাইপের কিছু একটা যদি চালের উপর বসে, বা কবুতর বসে, কবুতর বসলে কবুতর যখন নড়াচড়া করে তার নখের আঁচড় কিন্তু টিনের চালে অনুভূত হয়। আমরা অনেক সময় এই শব্দগুলোর সাথে পরিচিত, আমি নিজেও এই শব্দগুলো শুনেছি। বা বড় আকারের পাখি বসলে কিন্তু টের পাওয়া যায়, তার নখের আঁচড় টিনের চালে লাগে, ওই শব্দটা ঘরের ভিতরে থাকা ব্যক্তিরা টের পায়। তো লোকজন বুঝতো যে রাত্রেবেলা ধপাস করে একটা শব্দ হলো চালের উপরে, মানে খুব যে ভয়ানক শব্দ বিষয়টা এরকম না, মানে ভারী কিছু, মানে অনেক বড় কোনো পাখি এসে বসে, এরকমটা মনে হতো। আর তখন এই নয়ন সাহেবের আব্বা বলতো আসছে, ও আসছে, আমারে নিতে আসছে। তখন ওই নয়ন বা তারপরে তার মা, ঘরের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে কাউকে দেখতেন না, মানে ওনারা কোনো কিছুই দেখতেন না। কিন্তু শব্দটা তারা বেশ কিছুদিন পরে শুনেছিলেন, এরকম শব্দ হতো রাতের বেলা। তখন বুঝতেন যে এই নয়ন সাহেবের আব্বা ঠিক কথাই বলছেন, সত্যি কিছু একটা আসে রাতের বেলা, কিন্তু তারা কোনো সময় কোনো কিছু দেখেনি। এক রাত্রে নয়ন সাহেবের আব্বা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা তার স্ত্রী যখন তাকে ডাকতে গেছেন, তখন দেখেছে তার কোনো নড়াচড়া বা কোনো পাওয়া যাচ্ছে না, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন আসে বাসায়। বাসায় আসার পর দেখা যায় যে তিনি আর এই দুনিয়াতে নেই, মারা গেছেন। রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়েছেন, বিষয়টা এমন কিনা এটা কেউ বলতে পারে না। তবে উনি যেহেতু আগে ভয় পেয়েছিলেন, আর উনার এই ধরনের একটা ভয় ভীতি কাজ করছিল, রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করতেন, সবাই ধারণা করা হয় ওই ভয়ের কারণেই তিনি রাতের বেলা মারা গিয়েছেন। তো এই নয়ন সাহেব উনি লেখাপড়া করতেন, পরবর্তী ওনার বাবার মৃত্যুর পর ওনার পরিবারের হাল ধরতে হয়, যার কারণে তারপর থেকেই তিনি ভ্যান চালান। তো 2016 সালে ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিল। আমি জানি না নয়ন সাহেব এখনো ভ্যান চালান কিনা, আর যদি চালিয়ে থাকেন হয়তো ওই এলাকার কেউ এখনো নয়ন সাহেবকে মানে চিনে থাকবেন, বা তিনি যদি এখনো এলাকায় থেকে থাকেন, তাহলে আমাদের মেসেজটা তাকে পৌঁছে দেবেন যে আপনার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সৌমিত্র রয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যিনি শুনবেন অবশ্যই নয়ন সাহেবের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, গ্রামের ঘটনা আমার কাছে সংগ্রহ করতেও ভালো লাগে, আমার বলতেও ভালো লাগে, এবং আমার শুনতেও ভালো লাগে। এই কারণে গ্রামের ঘটনাগুলো আমি বেশি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো এটি ছিল ঘটনা। আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমার এই ঘটনা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে
রোজ এভাবেই আসে। Book.com with Russell. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার কাছে খুব পছন্দের একজন স্টোরি টেলার হচ্ছে রাকিব, এবং রাকিবের ঘটনা আমার কাছে খুবই ভালো লাগে, যথেষ্ট পরিমাণের ভালো লাগে। আর সে কারণেই রাকিবের ঘটনা আমরা শোনাতে চাই আপনাদেরকে। এবং রাকিব এই মুহূর্তে আমাদেরকে যে স্টোরিটি পাঠিয়েছেন সেটিও ঈদ উপলক্ষে একদম টাটকা স্টোরি। একেবারে আমার মনে আছে যে খুব রিসেন্টলি পাঠানো একটি ঘটনা, যখন আমরা ঈদের স্টোরিজ চাচ্ছিলাম, এবং আমরা কিন্তু একটা ঈদের স্টোরি সিলেক্ট করেছি প্রথমেই ইমেইলের মাধ্যমে। সুতরাং আমরা কিন্তু সাধারণ মানুষ সবকিছু মিলিয়ে সবার ঘটনাই আমরা শোনাচ্ছি আপনাদেরকে। এবং রবিবারে যে আপনারা শুনবেন যে স্টোরিটা, সেটাও একটা ডিফারেন্ট মানুষেরই ঘটনা। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি রাকিবের ঘটনায় যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন ঘটনা শুনে আসি। হ্যালো লিসেনার, আমার নাম রাকিবুল হাসান রাকিব। ভূত.com এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এটি মূলত হচ্ছে রংপুর বিভাগের চিনিবন্দর এলাকার একটি ঘটনা। চিনিবন্দরটা মূলত দিনাজপুরের দিকে পড়েছে। তো ঘটনাটি আমি হচ্ছে আমার একটা বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। তো ঘটনাটি আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। তো ঘটনাটি মূল হচ্ছে চরিত্র হচ্ছে একজন ভ্যান চালক। উনি হচ্ছে বেসিক্যালি সবসময় রাত্রিবেলায় ভ্যান চালায়, কারণ ওই ট্রেন স্টেশন থেকে দেখা যাচ্ছে যে অনেক রাতে অনেক প্যাসেঞ্জার আসে। তো ওই প্যাসেঞ্জারদেরকে যদি উনি রাত্রে হচ্ছে নিয়ে যাওয়া আসা করে, দিনের বেলার থেকে রাত্রে একটু বেশি টাকা পয়সা পাওয়া যায়, এই জন্য উনি রাতেই ভ্যান বেশি চালায়, বা উনি রাতে ভ্যান চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ঘটনাটি আজ থেকে প্রায় 15-16 বছর আগে ঘটনাটি, এটা হচ্ছে রাসেল ভাই আমি বলতেছি। তো ঘটনাটি উনি একদিন ঢাকা থেকে একটা ট্রেন আসে। ট্রেন আসার পর উনি আসলে ওই প্যাসেঞ্জারকে ওনার গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার পর উনি যখন বাসার দিকে মুভ করে, তখন উনি দেখতে পায় যে ধান ক্ষেতের পাশে দুটো কবুতর, দুইজনের পাশে মুভ করে দাঁড়িয়ে আছে। তা উনি আসলে গ্রামের যেহেতু লোক, এইভাবে কোনো কিছু না ভেবে উনি একটা কবুতরকে জোরে একটা ইট দিয়ে আঘাত করে। আঘাত করার পর যেই ইয়েটা হয় যে ওই কবুতরটা পা ভেঙে যায়। উনি যখন পরে আরেকটা যে কবুতর ছিল, ওই কবুতরটা উড়ে চলে যায়। এই উনি যখন একটা কবুতরকে আঘাত করার পর যে সমস্যাটা হয় রাসেল ভাই, বিকট শব্দ হয়। নর্মালি হচ্ছে রাসেল ভাই, যদি গাড়ির টায়ার বাস্ট হয়ে যায়, বা যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো ভারী বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, তো যেরকম একটা শব্দ হয়, এরকম একটা শব্দ হয়। এবং উনি শব্দটা উনিও মোটামুটি একটু ভয় পায় শব্দটা হওয়ার পর। তো আসলে এটা উনি আর মাথায় নেয়নি। ওই আহত অবস্থায় উনি কবুতরটাকে নিয়ে যায়। আর উনি যেহেতু মুসলমান, তো উনি হচ্ছে যেভাবে আমাদের একটা হালাল ভাবে পশুকে জবাই করে খেতে হয়, উনি ওই প্রসেসিং এ ওই কবুতরটাকে উনি হচ্ছে জবাই করে উনি ওনার পরিবার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে। ওই দিন রাতে আর রাসেল ভাই কোনো ঘটনা ঘটেনি। তার পরের দিনে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি এই সেম রাত্রেবেলা ভ্যান নিয়ে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। তো যে জায়গাটা থেকে উনি কবুতরটা হচ্ছে সংগ্রহ করেছিল, বা উনি হচ্ছে কবুতরটাকে দেখেছিল, ওই জায়গায় আসার পর উনি দেখে যে ওই কবুতর ওই সেম জায়গায় একটা কবুতর হচ্ছে বসে আছে। তো উনি আবার যেহেতু গতকালকে উনি একটা অলরেডি কবুতরকে উনি আঘাত করেছিল, তো উনি সেম এই কবুতরটাকে উনি নেওয়ার জন্য ভ্যান থেকে নামে। তো নামার সাথে সাথে উনি দেখে যে আসলে কবুতরটা ভ্যানিশ হয়ে যায়। তো উনি ভাবে যে হয়তো বা উড়ে গেছে বা কোনো কিছু একটা হয়েছে, আর যেহেতু রাত্রিবেলা ওভাবে কিছু দেখা যাচ্ছে না, উনি আবার ভ্যান নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। আর ভ্যানে আগের আসলে রাসেল ভাই আগের তো এরকম, এখন যেহেতু চার্জারবাহী ভ্যান ছিল, আগে যেরকম আগের যুগে এরকম চার্জারবাহী ভ্যান ছিল না। এখন যেরকম চার্জারবাহী ভ্যান আছে, বা দেখা যায় যে বিভিন্ন ধরনের হচ্ছে লাইট ইউজ করা হয় ভ্যানের মধ্যে। তো আগে আসলে এক ধরনের হারিকেনের মতো ইউজ করা হইতো, যেগুলো হচ্ছে ভ্যানের মধ্যে থাকতো। তো উনি ওই জিনিসটা ওনার ভ্যানের মধ্যে হচ্ছে জ্বলছিল। তো উনি ভ্যান নিয়ে হচ্ছে যখন যাচ্ছে, উনি দেখে যে ওনার ভ্যানটা অনেক ভারী হয়ে গেছে, প্রচন্ড ভারী। এখন আসলে উনি নিজেও বুঝতে পারতেছিল না যে ফাঁকা ভ্যান কেন ভারী হবে। উনি পিছনে তাকায়, কিছু আসলে দেখতে পারে না। তো
উনি যখন ওনার বাড়ির কাছাকাছি চলে আসে তখন উনি যে জিনিসটা একটা বোঝে সেটা হচ্ছে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ একজন হাত রেখেছে, মানে হাতটা অনেক শীতল ঠান্ডা একটা হাত। এখন উনি সঙ্গে সঙ্গে যখন পিছনে মাথা ঘুরানোর পর উনি দেখে যে আসলে কিছুই নাই সেখানে। তো উনি বাসা গিয়ে নর্মালি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো হুট করে মাঝরাতে ওনার আসলে সারা শরীর মানে অনেক ঘেমে গেছে, আর হচ্ছে মানে ওনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ঘুমের মধ্যে। তো হুট করে ওনার যখন ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি মানে লক্ষ্য করে যে ওনার বুকের উপর মানে কোনো একটা মানে এটা মানুষ না জন্তু, এটা আসলে রাসেল ভাইয়া বোঝা যাচ্ছে না, মানে কিছু একটা হবে মানে, বাট হচ্ছে ব্ল্যাক একটা শ্যাডো আকৃতির, মানে ওনার বুকের উপর বেশি ওনার গলা টিপে ধরে আছে। উনি অনেক মানে চেষ্টা করা মানে একটু ওনার মানে জিনিসটা হচ্ছে যেন ওনার বুক থেকে সরে যায়, ওই জন্য উনি অনেক হস্তে একটু চেষ্টা করে, বাট কোনোভাবে মানে উনি সরাইতে পারেন না। তো উনি এক সময় সেন্সলেস হয়ে যায়। তো পরের দিন সকালে ওনার যখন বউ আসে, ওনার দেখে যে এরকম উনি সেন্সলেস হয়ে আসে। বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করে বা বাড়িতে ডাক্তার আসে। তো আসার পর উনি পরবর্তীতে ওই পাশে একটা মসজিদ ছিল, মসজিদে ইমাম সাহেবকে ডাকা হয় যে উনি যখন সবকিছু পরিবারকে খুলে বলে যে এরকম ব্যাপার, কালকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তো তখন একটা ওই পাশের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তো ইমাম সাহেব তখন ওনাকে একটু তাবিজ বা টুকটাক একটু দোয়া তোয়া শিখায় দেয় যে এইগুলো আপনি একটু মেনটেন করে চলবেন। তো উনি আসলে যে ভ্যান চালক ছিল উনি আসলে একটু ঘাট টেরা টাইপের ছিল। উনি আসলে এই সবে বিশ্বাস করতো না, যেটা আসলে মেইনলি ব্যাপার হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে উনি অনেক সাহসী ছিল। তো এখন উনি এইগুলো মেনটেন করতো না। তো এইভাবেই মানে দিনকাল ভালো যাচ্ছিল ওনার। তার কিছুদিন পর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে উনি ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তো ওনার বাড়িতে যাওয়ার সময় একটা বিস্ফোরণ হচ্ছে ওনার পথে পড়ে। ওনার বাসা যখন উনি যায় ওইখানে উনি দেখে যে দুইটা পুলিশ দাঁড়ায় আছে। তো ওই পুলিশ দুটো ওনাকে হাত দেখানোর পর উনি যখন পুলিশ দুটো সামনে চলে আসার পর উনি যেটা দেখে যে একটা লাশ মানে ওই পুলিশের পাশে আছে। তো পুলিশরা বলে যে এরকম আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, মানে আমাদের গাড়িটা এখানে আসার কথা, বাট গাড়িটা কোনোভাবে আসতেছে না, আর লাশটা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আর অনেক গন্ধ ছড়াই গেছে। তো আপনি একটু আমাদেরকে পুলিশ স্টেশনে লাশটা নিয়ে যান। তো ওনার হচ্ছে যে বাসা ছিল যেখানে, ওখান থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মোটামুটি প্রায় 2-3 কিলো ছিল। উনি প্রথমে রাজি হয় না। তো পরবর্তীতে ওনাকে বলে যে আপনি হচ্ছে এটা নিয়ে যান, আপনাকে আমরা একটু বেশি টাকা পয়সা দেবো। তো নর্মালি পুলিশ দুজনে হচ্ছে ভ্যানের মধ্যে উঠানোর পর হচ্ছে লাশটাকে নিয়ে আমরা হচ্ছে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। তো প্রথম আপনার হচ্ছে রাসেল ভাই 15-20 মিনিট ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। তো তার কিছুক্ষণ পর উনি দেখে যে পিছন থেকে মর্মর মানে এক ধরনের যেরকম হচ্ছে মাছের কাঁটা যদি বিড়াল খায় বা যদি হাড় হচ্ছে বিড়াল খায় যেরকম একটা শব্দ হয়, তো এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি পিছনে মানে ভ্যানটাকে একটু সাইড করে মানে উনি যখন পিছনে তাকায়, এটা আসলে দেখার পর রাসেল ভাই উনি অনেক হচ্ছে একজন সাহসী লোক ছিল, বাট এটা দেখার পর উনি একদম নার্ভাস হয়ে যায়। উনি দেখে যে দুইটা পুলিশ ছিল, ওই দুইটা পুলিশের একদম মানে নাড়ি ভুড়ি বা একদম বুক পুরা চিরে ওই লাশটা হচ্ছে দুইজনের মানে আপনার হচ্ছে শরীর খাচ্ছে। তো এটা দেখে উনি এতই ভয় পায়, উনি আসলে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এখন উনি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর পরের দিন গ্রামের লোকজন যখন ওনাকে দেখে, যেহেতু উনি ওখানকার স্থানীয়, ওনাকে নিয়ে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় 2-3 দিন পর ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর উনি এই ঘটনাটা আসলে ওনার পরিবারকে বলে। এখন এবং কিন্তু এখানে রাসেল ভাই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে উনি এই মানে ওনার চোখে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা দেখার পর উনি আসলে ওই দিন রাতে উনি স্ট্রোক করছিল। তো মাঝখানে ওনার চিকিৎসার পর উনি আসলে রাসেল ভাই
মানে মারা যায়, মানে একটা সময় হচ্ছে উনি মারা যায়। তো পরবর্তীতে ওনার পরিবারের লোকজন জাস্ট কিউরিওসিটির জন্য যে কেন ওনার সাথে এরকম ঘটলো বা কি জন্য হয়েছে এটা জানার জন্য একজন কবিরাজের শরণাপন্ন হয়। ওই কবিরাজের কাছ থেকে জিজ্ঞেস করে যে এরকম ব্যাপার ওনার সাথে কেন হয়েছিল। তো কবিরাজ ওখানে যে কাহিনীটা বলে এটা হচ্ছে ওখানে যে দুইটা কবুতর ছিল, ওই কবুতর দুইটা হচ্ছে জিন ছিল, দুইটা কবুতরের জিন ছিল। তো একটা কবুতরকে আঘাত করার ফলে মানে ওই যে কবুতরটাকে উনি হচ্ছে মানে বাসায় নিয়ে যায়, ওই কবুতরটা আসলে একটা বাচ্চা জিন ছিল। তো বাচ্চা জিন থাকার কারণে ওই কবুতরটার হচ্ছে ওই রকম শক্তিটা একটু কম ছিল অন্যান্য হচ্ছে প্রাপ্তবয়স্ক জিনদের থেকে। তো ওই বাচ্চা জিনটা ওইখানে আঘাত পাওয়ার পর যখন কবুতরটাকে হচ্ছে মানে জবাই করা হয় খাওয়ার জন্য, তো ওই জিনটার হচ্ছে জীবনটা ওই কবুতর সাথেই ছিল। তো ওই কবুতরটা যখন মারা যায় তখন ওই জিনটাও মারা যায়। তো তখন ওই মানে ওই কবুতরের সাথে আরেকটা যে কবুতর ছিল ওইটা ছিল হচ্ছে আরেকটা জিন, ওটা প্রাপ্তবয়স্ক একটা জিন ছিল। তো ওই জিনটা আসলে মূলত হচ্ছে এই ভ্যান চালককে হচ্ছে বিভিন্নভাবে ভয় দেখাইছে। তো উনি ভয় দেখানোর পর যখন উনি কোনোভাবে ভয় পাইতো না, মানে জিনটার আসলে মেইন হচ্ছে অ্যাম্বিশন ছিল যে কোনো না কোনো ভাবে ক্ষতি করা। তো এখন ওই জিনটা পরবর্তীতে ওনাকে এমন ভাবে ভয় দেখাইছে যে পরবর্তীতে আসলে উনি মানে স্ট্রোক করে মারা যায়। তো এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমি রাসেল আছি আপনাদের সাথে, এতক্ষণ ছিলাম, আপনাদেরকে ঈদ এপিসোড উপহার দিলাম। জানি না কেমন লেগেছে, তবে যদি এতটুকু